আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে, কারণ ভিন্ন বিষয়, ভিন্ন মানুষ, কিন্তু পরিচিত মুখ। অর্থাৎ মানুষজন একই থাকবে কিন্তু প্রেক্ষাপট বদলে যাবে। আজকে একটু ইতিহাস ঘাটাঘাটি করা হবে, কারণ মিম কেন যেন মনে হচ্ছে সে স্মৃতিচারণ করতে পছন্দ করছে। সে একটু তার অতীত বিষয়গুলোকে একটু রিক্যাপিচুলেট করছে, স্মৃতিচারণ করার চেষ্টা করেছে। কিসের স্মৃতিচারণ? মিমের আবার কিসের অতীত? কোন বিষয়ে আমি কথা বলছি বুঝতে পারছেন এখনো? আপনারা তো সবাই জানেন মিমের লাইফে একটা অতীত ছিল, যার নাম ছিল সানি, তাই না? আর মিমের লাইফে এখন একটা বর্তমান আছে, যেই বর্তমান লাইফেও মিমের কাছে একটা সানি আছে। অর্থাৎ আপনারা জানেন সানির দেওয়া সন্তান কিন্তু মিমের কাছে এখনও আছে, আবদিয়া। আবদিয়া কিন্তু সানির সন্তান। তো সেই দিক বিবেচনায় সানি মিমের লাইফে এখন বর্তমানে এক্সিস্ট না করলেও আবদিয়ার মাধ্যমে কিন্তু সানি সবসময় মিমের সাথেই থাকে। মিম যতই তাকে দূরে সরাতে চাক না কেন, আবদিয়াকে দেখলেই কিন্তু মিমের অবশ্যই সানির কথা বারবার মনে পড়বে। কারণ একটা সন্তান যখন জন্ম হয় তার মধ্যে কিন্তু তার পিতার ছাপ অবশ্যই থাকে। দেখবেন আবদিয়ার সাথে হয়তো আমরা থাকি না, চলি না, কিন্তু আবদিয়া যার সাথে থাকে মিমের অবশ্যই আবদিয়ার চাল চলন, কথাবার্তা বা ওর অভ্যাসের মধ্যে অবশ্যই সে সানির কোনো না কোনো গুণ অবশ্যই খুঁজে পায়, এবং প্রত্যেকটা সময় তাকে অবশ্যই সেগুলো নাড়া দেয়, সানিকে স্মরণ করিয়ে দেয়। এখন আজকে আমি আসলে কী নিয়ে কথা বলবো? সেই চিরচেনা একই ঘটনা, সানি, মিম, নো নেভার, সেগুলো বলছি না। আজকে আমার বিষয়টা হচ্ছে, আমি দেখতে পেরেছি এবং আমি যখন খোঁজ নিয়েছি, আমি এরকম কিছু বিষয় আভাস পেয়েছি, জানতে পেরেছি যে মিম তার লাইফ থেকে আবদিয়া নামক এই চ্যাপ্টারটাকে সরিয়ে দিতে চাচ্ছে। কারণ মিম এখন বর্তমানে নতুন করে মা হচ্ছে, আপনারা জানেন। তো আমি যতটুকু যেখান থেকে খবর পেয়েছি, ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে যে মিম চাচ্ছে আবদিয়াকে তার লাইফ থেকে একদম চিরতরে ডিলিট করে দিতে। মানে এটা কীভাবে দিবে? আবদিয়াকে কি একদম দুনিয়া থেকে পাঠিয়ে দিবে? না, এমনটা না। আবদিয়াকে মিম তার কাছে রাখতে চাইছে না। তাহলে আবদিয়াকে কী করবে? বোর্ডিং স্কুলে পাঠাবে? না, সেটাও তো পাঠাবে না। ক্যাডেট কলেজে পাঠাবে? না, সেটাও তো পাঠাবে না। তাহলে কি মাদ্রাসায় দিয়ে দিবে? সেটা একটা সম্ভাবনা ছিল, আমি আপনাদেরকে আগে বলেছিলাম। বাট এবার এত কিছু না, বা এমন কোনো ঘটনা নয়। এবার মিম যে সিদ্ধান্ত নিয়েছে তিশার মাধ্যমে, মানে তিশার বুদ্ধিতে, সেটা হচ্ছে আবদিয়াকে খুব সম্ভবত মিম চাচ্ছে তার বাবার কাছে ফেরত দিয়ে দিতে। যেহেতু সানি তাকে জন্ম দিয়েছে, সানি এত ভালোবাসে আবদিয়াকে, তো মিম চাচ্ছে সানি আবদিয়াকে নিয়ে যাক। এখন এই ঘটনাটা আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, শুনতে পেরেছি এবং জেনেছি যে এটার মধ্যে একটা সত্যতা লুকিয়ে আছে। দেখবেন আপনারা, সেই ঘটনার রেশ ধরে কিন্তু গতকালকে মিম, তিশা, বাপ্পি, বাবু সবাই কিন্তু পুরান ঢাকাতে গিয়েছিল। হঠাৎ করে পুরান ঢাকাতে কিন্তু তারা এমনি এমনি যাওয়ার পাবলিক না। তিশা বলেন, মিম বলেন, তারা উদ্দেশ্য ছাড়া, তারা তাদের স্বার্থ ছাড়া ঘরের বাহিরে বলেন, ঘরের বাইরে গিয়ে এক পা বলেন, সেটা তারা দেবে না। যেখানে স্বার্থ নেই সেখানে তিশা, মিম, সাবিনা কেউ নেই। স্বার্থ ছাড়া 3 বোনের 1 বোনও চুল পরিমাণ নড়বে না। তাহলে স্বার্থটা কিসের পুরান ঢাকা যাওয়ার? হয়তো অনেকে বলবেন ভাই ইনভাইটেশন পেয়েছে, ইনভাইটেশনে দাওয়াত খেতে গিয়েছে, এর বাইরে তার কিছু না। তারপর আমি বলবো এর উপরে অনেক কিছু আছে যেটা আপনি আমি জানি না। সো ভিডিওতে আমি এটাকে ডিটেলস এক্সপ্লেন করব। আর আজকে এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। পাশাপাশি আরেকটা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে দর্শক, রাজ, শারমিন, বাবু তাদেরকে নিয়ে। প্রথমত খেয়াল করে দেখুন, ঢাকাতে এসেছে তিশা, বাপ্পি, তাই না? কিন্তু এখন পর্যন্ত কিন্তু শারমিনের মা বা শারমিনের পরিবার থেকে তিশারা কোনো ইনভাইটেশন পায়নি। আবার আরেক দিক থেকে চিন্তা করলে দেখবেন শারমিন তো ডিপ্রেশনে ছিল, হতাশাতে ছিল, কিন্তু তিশা, বাপ্পি কিন্তু তাদেরকে দেখতে চায়নি। আবার অন্য সাইড থেকে চিন্তা করে দেখুন, বাবু যদি তার বোনের জন্য এত চিন্তা করে থাকে, সে এখন বাপ্পিদের সাথে ঘুরে ঘুরে কিভাবে করে মুরগির ঠ্যাং খাচ্ছে, এত আনন্দ ফুর্তি করছে। অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, এবং এই অ্যারাইজ করা কোশ্চেনগুলো দিয়ে কিন্তু একটা উত্তর খুব সুন্দরভাবে মিলে যায়, যেটা তারকাদের গল্প অনেক আগে বলেছিল। সেটা হচ্ছে শারমিন আর রাজ অভিনয় করছে। সে অভিনয়টা এখন সবার সামনে চলে এসেছে। তো দর্শক, আজকে ভিডিওটা খুব ভালো পরিমাণের ইনফরমেটিভ হতে যাচ্ছে। অনেক কিছু আশা করি জানতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও।
ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই দর্শক, আজকে আমি আগে শারমিন রাজের বিষয়টা ক্লিয়ার করব। শারমিন রাজের বিষয়টা বলার পর আমি তিশা, মিম, সানি তাদের বিষয়ে কথা বলবো। তো রাজ শারমিনের বিষয়ে কথা বলতে গেলে আমরা সবাই যেহেতু সব ঘটনা জানি, একই ঘটনা রিপিট করাটা সময় অপচয় হবে। সো নতুন কথাগুলো আমি বলার চেষ্টা করব। প্রথমত একটা জিনিস, একটা ঘটনা যখন ঘটেছিল, আমরা একটা জিনিসের সাক্ষী সবাই ছিলাম যে বাবু শারমিন যখনই তার বাবার বাড়িতে চলে এসেছিল ঝগড়াঝাটি করে মার খেয়ে নাকি, তখন বাবু সেখানে এসেছিল। বাবু নাকি তার বোনকে অনেক ভালোবাসে, এই কারণে রাজ্যে এই অন্যায়টা করেছিল, শারমিনকে মারধর করে বাবুর অনেক খারাপ লেগেছে, কারণ তার বোনকে কেন রাজ মারবে। হ্যাঁ, বাবুর সাথে তার বোনের সম্পর্ক খারাপ হতে পারে, ভালো হতে পারে, সেটা বাবুর সাথে তার বোনের সম্পর্ক, সেটা বাবুর যা ইচ্ছা করতে পারবে, কারণ বাবুর বোন হয় শারমিন। কিন্তু রাজকে, হু ইজ রাজ? রাজ পরের ছেলে, রাজ কেন শারমিনকে মারবে? সে অধিকার তো রাজকে দেওয়া হয়নি। কিন্তু আমি তো বুঝতে পারছি না একটা জিনিস, রাজ তো শারমিনের হাজব্যান্ড, যেহেতু বিয়ে করেছে, তাহলে বাবুর না যতটুকু অধিকার আছে, রাজের অধিকার তো তার চেয়ে বেশি আছে। কারণ দিন শেষে রাজ কিন্তু শারমিনের সাথে এক বেড শেয়ার করে, সেটা বাবু করে না, কারণ বাবু তার ভাই হয়। তো সেই ক্ষেত্রে রাজের সাথে শারমিনের যে অধিকারের সম্পর্কটা সেটা বেশি থাকবে বাবুর চাইতে। কিন্তু বাবুর কথা হচ্ছে রাজ কিছুই করতে পারবে না, ঠিক আছে? আর সেদিন যখন অনেক বেশি ঝামেলা হচ্ছিল, গণ্ডগোল পেকে গিয়েছিল, সেই সময় কিন্তু বাবু একটা কথাই বলেছিল শারমিনকে যে ওই বাসায় তার যাওয়া লাগবে না, যেহেতু এরকম অত্যাচার নির্যাতন করা হয়। এবং এই কথাটা কিন্তু বাবু মুখ থেকে বললেও পেছন থেকে এটা শেখানোর কথা ছিল মিমের, কারণ মিম খুব করে বাবুকে শিখিয়ে দিচ্ছিল যেন শারমিনের সংসারটা ভেঙে আসা হয়, এবং বাবু সেই কাজটা সফলভাবে করতে পেরেছিল ওই সময়, ঠিক আছে? তো প্রথমত আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার আগে আমরা ধরে নিব রাজ এবং শারমিন কোনো নাটক করেনি, তাদের জীবনে আসলে একটা ঝড় বা একটা তুফান নেমে এসেছিল। আগে আমরা এটাকে ভেবে নিব, কারণ যদি আমরা আগে এটাকে ভেবে নিই যে তারা নাটক করেছে, তাহলে আমার এই কথাগুলোর কোনো অর্থ বা মোটিভ বা কোনো উদ্দেশ্য আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কাছে মেকি মেকি মনে হবে, ঠিক আছে? সো বাবুর কথাটা বোঝার জন্য আপনারা ধরে নেবেন রাজ এবং শারমিনের মধ্যে আসলেই তাদের সংসার লাইফে একটা তুফান নেমে এসেছিল। তো যাই হোক, পরবর্তীতে যেটা হয়, বাবু অনেক দরদ দেখায় শারমিনের জন্য, ঠিক আছে? যেই বাবু কখনো তার মায়ের সাথে দেখা করতে আসে না, বোনকে দেখা করতে আসে না, সেদিন সংসার ভেঙে যাবে শুনে বাবু তার বউকে ফেলে এসে তার বাবার বাড়িতে চলে এসেছিল। চিন্তা করা যায়? চিন্তা করা যায়, আমরা আসলে অর্থ খুঁজে পাই না। তো সেই বাবু এখন কই? শারমিন তো এখনও দুঃখে আছে, সে তো এখনও দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে তার বাবার বাড়িতেই পড়ে আছে। সে বাবু কই? যে বাবু কিছুদিন আগে এত হামকি ধুমকি দিল, এত দাম্ভিকতা দেখালো, সেই বাবু এখন কোথায়? কোথায়? তার বোনের পাশে তো নেই। বরং কোথায় এখন বাবু তার বোনকে সান্ত্বনা দিবে, তার বোনকে ইন্সপিরেশন দিবে, লাইফে বেঁচে থাকার জন্য, মুভ অন করার জন্য বিভিন্ন দুটা বার্তা দিবে, ভালো মোটিভেশনাল কথা বলবে, তা না করে বাবু কি করছে? তার বউ, তারপরে বাপ্পি, তিশা, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আনন্দ মৌজ মাস্তি করছে। যেখানে শারমিন একবেলা খেলে আরেকবেলা ভাত খায় না, ডিপ্রেশনে পড়ে আপসেট মাইন্ডে থেকে, সে জায়গায় বাবু পেট ভরে খাচ্ছে। যখন পেটের জায়গা হচ্ছে না, পেট কেটে বের করে আবার ভরে ভরে খাচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। বাবু এত ফুর্তিতে আছে। তো কোথায় এখন বাবুর মনের মধ্যে তার বোনকে নিয়ে কষ্ট? এখন তো ফিল করা যাচ্ছে না, এখনও তো দেখা যাচ্ছে না। তাহলে বাবু আসলে বোনকে কিভাবে ভালোবাসলো? তাহলে বাবু যে তার বোনের জন্য এত চিন্তাকর কথাবার্তা বললো, সেটা কেন বলেছিল? অর্থ আশা করি আপনারা পেয়ে গেছেন, সেটা কেন চেয়েছিল? কারণ বাবু চেয়েছিল শারমিনের সংসারটা ভেঙে যাক। এই একটা জিনিস সফল করার জন্যই বাবু সেই দিন রাতে শারমিনের বাসাতে এসেছিল, নাহলে সেটাও সে কখনোই আসতো না। এরপর দর্শক একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি, বাবু কিন্তু যেদিন থেকে শারমিন এবং রাজের ওই সম্পর্ক ভাঙবে অবস্থা শুনেছিল, এর বছর কিন্তু একদিনও বাবু আর সেই বাসাতে যায়নি। সে তার লাস্ট কথা বলার পরে সেই বাসা থেকে চলে এসেছে, ঠিক আছে? অথচ একটা ভাই হয়ে তার কিন্তু দায়িত্ব ছিল, যেহেতু তার বোনের এখন এই অবস্থা, তার পাশে থাকা, সেটা কিন্তু বাবু থাকেনি। তো বাবু যেটা করে সবসময় দর্শক, এখন তার বউর কথা মতো চলে। তার বউ যখন যেখানে যেথায় পাঠায় বাবু তখন সেখানে সেভাবে করে চলে যায়।
ঠিক বউয়ের গোলাম, বউয়ের ভেড়া, ঠিক আছে, বউ যেভাবে চালাবে সে সেভাবেই চলবে। আর সবথেকে বড় বিষয়, বাবুর মনে এখন একটা লোভ আছে যে সামনে তার রয়্যাল এনফিল্ড আসবে, প্রি বুক করেছিল আপনারা জানেন, সে প্রি বুক করা তার রয়্যাল এনফিল্ড আসার এখন সময় কিন্তু প্রায় হয়ে গিয়েছে। যে এখন ফেব্রুয়ারি মাস, গত বছর ডিসেম্বর না কোন মাসে যেন তারা বুক দিয়েছিল আপনারা জানেন, বলেছিল 3-4 মাস পর তারা হাতে পাবে। তো সেই সময়টা কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে এসেছে। তো যে কোনো সময় কিন্তু বাবু তার রয়্যাল এনফিল্ড, তার স্বপ্নের বাইকটাও হাতে পেয়ে যাবে, যেটা বাবুর অনেক স্বপ্নের একটা জিনিস, ঠিক আছে। তো এটা ছিল বাবু, শারমিন, রাজের বিষয়, যে রাজ সে যাই করুক না কেন, শারমিন তো বাবুর বোন হয়, কিন্তু তারপরও বাবু কিন্তু শারমিনের দুঃসময় তার পাশে ছিল না। আর এখানে দর্শক যদি তিশাদের কথা বলি, সেখানে ঘটনার মোড় হয়ে যাবে আবার অন্যরকম। বাট এর আগে কিছু কথা রাজ শারমিনকে নিয়ে আছে যেটা বাবু কেন্দ্রিক না তিশা কেন্দ্রিক, সেটা বলে নেওয়া উচিত। একটা জিনিস খেয়াল করুন, শারমিন তো সংসার ভেঙে যাচ্ছে, তাই না? আমি আগেই একটা কথা বলে নিয়েছি, শারমিন রাজের নাটক করছে, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে এই কথাগুলো বলার সময় এটা ভাবা যাবে না, যদি ভাবেন কথাগুলো অর্থ বুঝবেন না। কারণ রাজ শারমিন যে নাটক করছে এটা একমাত্র রাজ আর শারমিনই জানে, সেটা আমি আপনাদেরকে ফাঁস করে দিয়েছি। বাট তাদের পরিবারের তিশা, সাবিনা মিম, তারা কিন্তু কেউ জানে না যে শারমিন রাজ যেটা নাটক করছে, তারা সবাইকে ভূগোল বোঝাচ্ছে, এটা কিন্তু কেউ জানতো না, ঠিক আছে। যেহেতু জানতো না, তো তারা কিন্তু না জেনে ওইভাবে করেই কাজ করেছে। তো দেখবেন তিশা বাপ্পি যখন ঢাকাতে এসেছে তখনও তো শারমিনের সংসারটা ভাঙনের অবস্থাতেই আছে। তো তিশার সাথে শারমিনের সম্পর্ক কি, তারা দুজন চাচাতো ভাই বোন। তো যখন শারমিনের সংসারটা ভেঙে যে তিশা দেখছে তিশা এত বছর ঢাকাতে আসেনি, এখনো এসেছে, তো তিশার কি উচিত ছিল না যে তার এই চাচাতো বোন মানে শারমিনকে একটাবার তাদের বাসাকে দেখে আসা, শারমিন এখন কোন অবস্থাতে আছে, তার এখন কি অবস্থা চলছে, মানে সে ডিপ্রেশনে আছে কিনা, তাকে দুইটা মোটিভেশন কথা বলা লাগবে কিনা, বা তার সাথে যদি দুটো ভালো কথা বলে সেও তো বেঁচে থাকার জন্য দুইটা মনোবলও পাবে, সাহসও পাবে। তো সেটা কিন্তু উচিত ছিল, কিন্তু সেই দিক থেকে আপনারা দেখবেন কোনো কিছুই কিন্তু তিশা শারমিনকে নিয়ে বলেনি, এমনকি তার সাথে দেখা সাক্ষাৎও করতে যায়নি, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে একরকম বলতে পারেন সেলফিশগিরি বলা যাবে না, এটা একটা আসলে দাম্ভিকতা। কারণ দাম্ভিকতা কেন, তিশা অনেকদিন ধরে একটা প্রতিশোধ নিতে চাচ্ছিল। তিশা তো জানে না রাজা শারমিন নাটক করছে, তিশা ভেবেছিল এটা বাস্তব, এবং সেই বাস্তবের দিক থেকে যখন তিশা জানতে পেরেছিল রাজা শারমিনের সংসার ভাঙছে, সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। দেখবেন ঢাকাতে এসে তারা ভি সাইন দিচ্ছিল, আমি বারবার বলছি সেই ভি সাইনটা কিন্তু শারমিনের উদ্দেশ্যে দিয়েছে, যে তারা সাকসেস হয়েছে শারমিনের সংসারটাকে ভাঙতে পেরে, ঠিক আছে, খুব খুশি হয়ে গিয়েছিল। তো তারপরে যখন সিঁড়ি দিয়ে নামছিল, তিশা বলছিল যেমন কর্ম তেমন ফল, মানুষ যা করবে সেটার ফল অবশ্যই পাবে, এগুলো কিন্তু শারমিনের উদ্দেশ্যেই বলা হচ্ছিল। তো এখন যখন তিশারা জানতে পারলো যেগুলো নাটক, এখন কিন্তু তাদের মুখ চোখ সবই অন্ধকার হয়ে গেছে। তো সেগুলো আর না বলি, তো তিশা বা বাপ্পির তাদের দুজনকে উচিত ছিল না শারমিনের সাথে দেখা করা, আর সেটা দেখা না করুক, অ্যাটলিস্ট এটা কি করা উচিত ছিল না যে বাপ্পি যেহেতু ওই বাড়ির সব থেকে বড় জামাই, সে অ্যাটলিস্ট সবাইকে বলবে, যে মিনকে বলবে বা তিশাকে বলবে চলো তোমাদের শারমিনের সাথে আমরা একটু দেখা করে আসি, কারণ যেহেতু তার অবস্থাটা খারাপ, একটু দেখা করা উচিত। যদিও বাপ্পির কথা কোনোদিন বলবে না, কারণ বাপ্পির পুরাতন বা প্রাক্তন প্রেমিকের কাতারে কিন্তু শারমিন 1 নম্বর লিস্টে ছিল। তো সেই জায়গা থেকেও কেউ কিন্তু আসলে বাপ্পি কথাটা বলার সাহস করবে না। আর ওই দিক থেকে একটা জিনিস দেখবেন, তিশারা হয়তো এটা নিয়ে অপেক্ষা করে বসে থাকতে পারে যে যেহেতু এখন মানে শারমিন শুধু তাদের চাচাতো বোন না, তারা কিন্তু আরেক দিক থেকে আত্মীয়। শারমিন কিন্তু বাবুকে বিয়ে করেছে, শারমিনের ভাইকে, তো সেই দিক থেকে কিন্তু তারা শ্বশুরবাড়ির আত্মীয় হয়ে যায়। তো তিশারা হয়তো আশা করছে যেহেতু আমরা ঢাকাতে এসেছি, আমরা হচ্ছে কি মিমের শ্বশুরবাড়ি হিসেবে তাদের বাড়ি থেকে হয়তো একটা দাওয়াত পাই, আমাদেরকে ইনভাইট করবে সেখানে খাওয়ার জন্য, বাট সেটাও কিন্তু এখন পর্যন্ত বাবুর মা বা শারমিনের মা সেটা কিন্তু ইনভাইট করেননি তাদেরকে। অ্যান্ড তিশার জায়গা থেকে তিশার একটা এক্সপেকটেশন থাকতে পারে যে আমাকে আমার কাকিমা ইনভাইট করবে, কিন্তু কাকিমা অবশ্যই ইনভাইট করেনি। কারণ দিন শেষে সবাই কিন্তু জানে কে কেমন, কার মনে কী ঘুরছে, নাটক কিন্তু সবসময় করা যায় না। আর যেহেতু আর একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে, এই অবস্থা তো অবশ্যই মানুষ তার মনের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তো দিন শেষে শারমিন মাও তিশাদেরকে দাওয়াত দেয়নি, তিশাও আসলে শারমিনদের বাসাতে ঘুরতে যায়নি, শারমিনও তিশার সাথে যোগাযোগ করেনি। আবার মিম কিন্তু এই যে এতগুলো ঘটনা ঘটেছে এরপরও কিন্তু শারমিনের সাথে সে একটাবারও দেখা সাক্ষাৎ করতে যায়নি। তো আসলে আমার কাছে প্রশ্ন করতে মন চায় যে এটা আসলে কেমন পরিবার, এই পরিবারটা কেমন যে কোনো আতিথেয়তা নেই, কারো দুঃখ কষ্টে কেউ কখনো
এমপ্যাথি দেখায় না, কেউ কারো দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয় না, কিন্তু সবাই আবার সবার স্বামী ভাগাভাগি করে। মানে এই পরিবারটা কিন্তু ভাগাভাগি পরিবার, জানেন? কারণ রাত যতই গভীর হয়, আপনারা যখন একটা রুমে যাবেন দেখবেন যে কার জামাই কার রুমে ঘুমাচ্ছে আপনারা কোনো খোঁজ খবর পাবেন না। দেখবেন আরিফ ঘুমাচ্ছে একজনের সাথে, বাপ্পি ঘুমাচ্ছে আরেকজনের সাথে, বউ বদল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পরিবারের অবস্থাটা হচ্ছে এরকম। তাদের মধ্যে কোনো মানবিকতা নেই, তাদের মধ্যে কোনো মানে থাকে না যে একটা অনুভূতি, যে একটা দুঃখ কষ্ট অনুভূতি, এই জিনিসগুলো তাদের মধ্যে নেই। তাদের মধ্যে আছে মানুষকে পেইন দেওয়ার খুব মাত্রাতিরিক্ত চিকন বুদ্ধি, এগুলো মানুষকে তারা দিতে পারে খুব ভালো। তো যাই হোক, দিন শেষে তিশাদের সাথে কিন্তু এখন বর্তমানে একরকম বলা যাচ্ছে খুব ভালোভাবে যে শারমিনদের পরিবার এখন আর তিশাদের পরিবার পুরোপুরিভাবে দুই শত্রু। দুই পরিবারকে টোটালি টোলারেট করতে পারে না, মানে কেউ কারো ভালো দেখতে পারে না। দুই পরিবারে খালি ক্ষতি চাচ্ছে এখন। তা আসলে জানি না এটা কোন ধরনের আত্মীয়তা হলো, তারা নাকি আবার চাচাতো ভাই বোন। যাই হোক, সে অনেক দূরের কথা, সেগুলো বাদ দিলাম, সেই বিষয় পর্যন্ত এখানেই থাক। এখন চলে আসি আমি আমার পরবর্তী বিষয়, সেটা হচ্ছে মিমের অতীতকে নিয়ে। হঠাৎ করে দর্শক আসলে মিমের অতীত নিয়ে বলার কিছু ছিল না, কিন্তু মিম নিজেই চাচ্ছে যেন তার অতীত নিয়ে আমরা কথা বলি, কারণ মিম নিজেই কিন্তু আকার ইঙ্গিতে অনেক কিছু আভাস দিয়েছে। এবং পরবর্তীতে আমি যখন এটা একটু লিঙ্ক করার জন্য একটু গুঁতো দিলাম, কারণ আপনারা জানেন খুব দূর দূরান্তের খবর নেওয়াটা টাফ হলেও মিমের এই বাসাবাড়ির খোঁজ খবর নেওয়া, মিমের সম্পর্কে ডিটেলস জানাটা আমার জন্য খুব ইজি একটা বিষয়, কারণ সেখানে আমার অনেক লাইনঘাট আছে, সোর্স আছে তার সম্পর্কে জানার জন্য। তো ঘটনা হচ্ছে মিম, তিশা, বাবু, বাপ্পি, অর্থাৎ এই যে দুইটা কাপল, তারা একটা জায়গায় ঘুরতে গিয়েছে গতকালকে, যদি একটা ইনভাইটেশনে। এখানে মিম বলেছে যে এই বাসাটা নাকি আসলে তিশার একজন বান্ধবী বলতে পারেন, বা তিশার পরিচিত একজন আপার বাসায় যাচ্ছে ঘুরতে, এটা মানে মিম বলেছিল। বাট আমার কারণে আরেকটা ঘটনাও বাদছিল। এবার তিশা ঢাকাতে আসার পর একটা কথা ডিক্লেয়ার করেছিল, হয়তো আপনারা অনেকে শুনেছেন। বলেছিল এবার যদি কোনো ভিউয়ার্স তিশাদেরকে ইনভাইট করে ঢাকায় তাদের বাসায়, তিশা যাবে। আসলে তিশা এই কথাটা বলেছিল কেন জানেন? কারণ তিশা জানে তার ঢাকাতে থাকার মতো এখন তো কোনো আশ্রয় নেই। তো যদি কারো বাসাতে গিয়ে একবেলা বা এক রাত বা একটা দিন থেকে আসতে পারে, ওইটাই তিশার জন্য লাভ। এই জন্য তিশা বলেছিল। অথচ এই তিশা কিন্তু কোনো এক সময় ঢাকায় যখন ছিল, তখন কারো বাসায় যেত না, কারো চ্যানেল প্রমোট করতো না, টাকা খেয়ে কারো চ্যানেলের নাম বলতো না, এমন অনেক রেকর্ড আছে। সেই তিশা এখন মানুষের হাত পা ধরছে যেন তাকে মানুষজন একটাবার ইনভাইট করে। কিন্তু দেখুন দিন কত বদলে গেছে। এখন মানুষজন তিশাদেরকে ইনভাইট করতে দূরে কথা, তার নামটাও মানুষ মুখে নিতে চায় না। দরকার একজন তার চ্যানেলকে প্রমোশন নিয়ে দাঁড়া করাবে না, সারাদিন এভাবেই পড়ে থাকবে, তারপর তিশার মতো খারাপ মানুষের নাম দিয়ে সে তার চ্যানেলের কোনো প্রমোশন নিবে না। কারণ খারাপ মানুষকে দিয়ে ভাইরাল করলে সেই চ্যানেলের প্রোগ্রেস অবশ্যই বেশি দিন টিকবে না, খুব দ্রুতই আবার নিঃশেষ হয়ে যাবে। কারণ মানুষ যখন বুঝবে এই মানুষের সাথে তিশাদের সম্পর্ক আছে, সবাই তাকে ঘৃণা করবে, থু থু দিবে। সো কেউ এটা চাবে না তিশার মাধ্যমে প্রমোশন পেতে। তো তিশা এটা বলেছিল। তো এই জন্য আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আসলে তিশা এবার যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছে, মিম, তিশা, বাবু, বাপ্পি সবাই মিলে যে বাসাটাতে, সেটা হয়তো কোনো ভিউয়ার্সের বাসা হবে, ইনভাইটেশন পেয়েছে সেখানে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যেটা আমি, যে তারা যখন ওখানে গেল, তাদের মধ্যে যে আতিথেয়তা, তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা দেখে আমার মনে হয়নি যে আসলে কোনো ভিউয়ার্সের বাসা হলে এত দ্রুত তারা মিলে যেতে পারে বা এতটা খুব ক্লোজ হতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যেটা, যে হয়তো সেটা পুরনো যখন তিশা ঢাকাতে ছিল লালবাগে টালবাগে, ওই সময় হয়তো তাদের সাথে পরিচয় ছিল, এই উসিলাতেই হয়তো তিশা ইনভাইটেশনটা পেয়েছে ঢাকায় আসার জন্য। তো মনে হয়নি যে আসলে কোনো ভিউয়ার্স এটা দাওয়াত দিয়েছে, কারণ ভিউয়ার্স দিলে কিন্তু তারা অবশ্যই অত বেশি ক্লোজ হতে পারতো না শুরু থেকে, এটা আমার ধারণা আর কি। তো সেটা যাই হোক, সেটা কোনো বিষয় না। তো তিশারা গিয়েছে। তো এখানে বলে রাখি, তিশা যে আপার বাসায় গিয়েছে, তাদের বাসা পুরান ঢাকায়। ঠিক আছে, প্রথম কথা মার্ক করবেন, তাদের বাসা পুরান ঢাকাতে। তারপরে সে যখন সবাই যখন ওখানে যায়, সবাইকে শুরুতে একটা এপিটাইজার মানে একটা ড্রিঙ্কস খেতে দেওয়া হয়। তো ওই নাস্তার সাথে যখন ড্রিঙ্কসটা খায়, মানে মিমের চটপট করে সাথে সাথে একটা স্মৃতি মনে পড়ে যায়। মিম বলে, এই শরবতটা আমি সর্বশেষ 6 বছর আগে খেয়েছিলাম। এই শরবতটা আমার অনেক পছন্দের শরবত ছিল। আমি প্রচণ্ড পরিমাণে শরবতটা খেয়েছি যখন আমি ছিলাম এখানে। কোনখানে? পুরান ঢাকাতে ছিল।
অর্থাৎ মিম সানির কিছু স্মৃতিচারণ করলো যে সানির সাথে যখন মিম সংসার করত তখন মিমের কাছে এই শরবতটা অনেক পছন্দ নিয়েছিল। মিমের শরবতটা ঘন ঘন খেত, প্রচণ্ড পরিমাণে খেত। 6 বছর ধরে মিমের এই শরবতটা আর খাওয়া হচ্ছে না, মিম অনেক বেশি মিস করেছে শরবতটা, সেটা গতকালকে মিম খেয়েছে। তো অবশ্যই এই কথা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি না যে মিম সানির কথা মনে করেছে, না, একটা জিনিস খেতে গিয়েছে, মিমের কাছে সানির কথা মনে পড়েছে, এই যে এতটুকুই। আবার অন্যদিকে দর্শক কিছু জিনিস খেয়াল করে দেখলাম, মিম এবার যখন পুরান ঢাকাতে গিয়েছে, ঠিক আছে, পুরান ঢাকাটাতে যাওয়ার যে একটা থাকে না যে একটা মানে আগাম যে আমরা একটা জায়গায় যাবো, আমরা প্ল্যান প্রোগ্রাম করি যে আচ্ছা এদিন এটা করবো, ওই দিন ওইটা করবো, এক এক দিনের শিডিউল করা থাকে প্রত্যেকটা মানুষের লাইফে, রুটিন করা থাকে। তো এমনটা কিন্তু নয়, মানে কেমন করে যেন মানে তিশা মিম ওরা চলে গেল। তো এখানে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস ইনসিস্ট করে বোঝাতে চাচ্ছি, একটা জিনিস বুঝবেন দর্শক, তিশারা কিন্তু সবসময় তাদের শত্রু থেকে বা তারা যে জায়গাগুলোকে মনে করে অপছন্দ সেখান থেকে দূরে থাকার চেষ্টা করে, ঠিক আছে, তাদের কাছে যায় না। খেয়াল করে দেখবেন তিশাদের সাথে বাবুদের সম্পর্ক খারাপ, তিশা কিন্তু বাবুদের বাসার আশপাশে দিয়েও বা 3 সীমানা দিয়েও আসা যাওয়া করবেন না, যে তাদের এখন যেন ফেসটুকু তাদের মুখে পড়ে, আশপাশ দিয়েও দেখা মানে আসা যাওয়া করবে না। তিশারা এরকমই, যাদের সাথে কোনো সম্পর্ক হয় তাদের থেকে 30 সীমানা দূরে থাকে তিশারা, ঠিক আছে, ওদের মুখটাও তারা দেখে না। তো সে জায়গায় সানির সাথে তো মিমের সম্পর্ক নিয়ে অনেকগুলো বছর হয়েছে। তো তিশার কিন্তু আসলে পুরান ঢাকায় যাওয়ার কথা ছিল না, সে যে পুরান ঢাকায় যাবে এই জিনিসটা কিন্তু কখনোই তারা ভেবে উঠতে পারেনি। তাহলে হঠাৎ করে কেন পুরান ঢাকায় যাবে, এই স্বাভাবিক কোশ্চেনটা আমার মনে এসেছে। আসলে তিশারা তো কখনো পুরান ঢাকায় যায় না। তো এই একটা সোর্স ধরে আমি যখন ইনফরমেশান নেওয়ার চেষ্টা করলাম, জানতে পারা গিয়েছে দর্শক, এটা আসলে আমি বলবো মোটামুটি আপনারা 95% কনফার্ম থাকেন ঘটনার মধ্যে অনেক বেশি সত্যতা লুকিয়ে আছে। বাট সেটার জন্য অবশ্যই আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এই সমস্ত বিষয় কিন্তু বললেই ঘটনাটা ঘটে যায় না। আর এগুলো যদি খুব রিস্কি বিষয়, সো এগুলো কিন্তু সবাই পাবলিকলি মানে লিকও করবে না, এগুলো সময় দিতে হবে। তো ঘটনা হচ্ছে মিম এখন কিন্তু নতুন করে মা হচ্ছে, মিম নতুন করে সংসার শুরু করেছে, তার লাইফে বাবু আছে, তার লাইফে এখন নতুন একটা সন্তানেরও আগমন ঘটবে যার বাবা বাবু। তো মিম তো তাকে নিয়ে সংসার করতে পারবে, তাকে নিয়ে সংসার করবে। তো সেই অবস্থায় কিন্তু সে আবদির দিকে অত বেশি নজর দিতে পারবে না। মিম আবদির দিকে কোনোদিন নজর দেয়ও নি। মিম সবসময় আবদির প্রতি উদাসীন ছিল, মিম আবদিয়াকে পছন্দ করতো না, কারণ আবদিয়ার বাবা হচ্ছে সানি। মিম সানির কোনো ছায়া আছে সেরকম কোনো জিনিসকে মিম পাত্তা দেয় না। এখন আবদিয়াকে সে বাধ্যগত রেখেছিল তার নিজের স্বার্থে, তার চ্যানেলের স্বার্থের জন্য। এখন যেহেতু মিম বিয়ে করেছে, মিমের স্বামী আছে, মিমের বাচ্চা হচ্ছে, সে এখন আবদিয়াকে দিয়ে তার কোনো দরকার নেই, বরং আবদিয়া তার লাইফে কোনো একটা বোঝা শুরু। সে এখন আবদিয়াকে অনেকভাবে তার কাছ থেকে দূরে সরাতে যাচ্ছে, বাট পারছে না। যেমন একটা এক্সাম্পল দিই, আবদিয়াকে কিন্তু মাঝখানে বোর্ডিং স্কুলে দেওয়ার কথা ছিল আপনারা জানেন, বাট সেটা দেয়নি। তো আমি পরবর্তী যখন খোঁজ পাই, আমি মানে খুব ভালো একটা সোর্স থেকে খোঁজ পেয়েছিলাম যে আবদিয়াকে মাদ্রাসাতে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। কারণ মাদ্রাসাতে দিয়ে দিলে যেটা হবে, সেখানে মাদ্রাসাতে খাবে দাবে পড়বে, আবদিয়াকে আর আনা নেওয়া করা লাগবে না, মিমা মানে খুব ভালোভাবে তার দায়মুক্তি হয়ে যাবে। সে আপনাদেরকে বলবে আমি তো তাকে লেখাপড়া করার জন্য দিয়েছি, সে ভালো আছে, ভালো খাচ্ছে, এমন একটা অজুহাত দিয়ে দিত। বাট আবদিয়াকে মাঝখান থেকে তার লাইফ থেকে সরিয়ে দিত মাদ্রাসায় দেওয়ার নাম করে। তো আমি যেহেতু এই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, মিমের এটা খুব ভালো পরিমাণের ইচ্ছা ছিল, এটাই তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, সে আবদিয়াকে মাদ্রাসাতে দিবে। কিন্তু আমার সেই ভিডিওর পর কিন্তু মিম তার ডিসিশন বদলে ফেলে। কারণ আপনারা সবাই জানেন, আমি কোনো কথা একবার বলে ফেললে তারা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা 10টা মিথ্যা বলবে, ঠিক আছে, এতে তাদের কোনো গায়ে লাগবে না, তারা যতটা নিচে নামা যায় তারা নিচে নামবে, কিন্তু আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে। সো আমার এই সত্য কথাটাকে তারা মিথ্যা প্রমাণ করার জন্য আবদিয়াকে মাদ্রাসা দেয়নি, আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন ভাই আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন, মাদ্রাসা তো ভালো জায়গা, অবশ্যই ভালো জায়গা, কিন্তু তারা আবদিয়াকে যে বসে দিতে চাচ্ছিল সে বসে আবদিয়া ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। তো আমার ভিডিওর জন্য একটা মেয়ে যদি মানে বাসাতে থাকতে পারে, অবশ্যই আমি বলবো সেটা ভালো। আর ওইদিকে এখন বর্তমানে যেটা খোঁজ পাওয়া গেছে, সেম একই সোর্স থেকে জানতে পেরেছি, এখন আবদিয়াকে আসলে মিম কোনোভাবেই আর তার কাছে রাখতে চাচ্ছেন না, তার কাছে এটা অনেক চাপ মনে হচ্ছে। কারণ বাবু পছন্দ করে না আবদিয়াকে, বাবুর সাথে আবদিয়ার বোনে না, বাবু আবদিয়ার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে, বকাবকি করে, মারধর করে, আর আবদিয়া বাসাতে খুব অশান্তি করে। আর মিম এখন যদি প্রেগনেন্ট হয়েছে, মিমের বাচ্চা কাচ্চা হবে, মিম এত চাপ সহ্য করতে পারবেন না, ঠিক আছে, কারণ আবদিয়াকে আলাদাভাবে দেখা লাগবে, আবার নতুন বাচ্চা, মিম এত কন্ট্রোল করতে পারবে না। প্রথমত তো সে তো কর্মঠ মহিলা না, আর সে কিন্তু খুব ফাঁকিবাজ। মিম চাচ্ছে না যে আবদিয়ার দায়িত্বটা সে তার কাছে রাখতে। এখন তাকে তো ফেলেও দেওয়া যায় না, তাকে স্কুলেও দিয়ে দেওয়া যায় না, বলতে পারেন স্কুলে দিলে কী সমস্যা, স্কুলে দিলে তো তাকে আনা নেওয়া করতে হবে, আরও দায়িত্ব বেড়ে যাবে। আবার আবদিয়াকে মাদ্রাসাতেও যদি দিয়ে দেয়, 1 বছর হোক 2 বছর হোক,
কোনো না কোনো সময় তো আবার আবদিয়া তার কাছে আসবে। তো মিম চাচ্ছে না যে আবদিয়া নামক সন্তান তার লাইফে আর থাকুক, সে আবদিয়াকে একদম তার কাছ থেকে সরিয়ে দিতে যাচ্ছে। এই কারণে সে এখন সানি শরণাপন্ন হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন সানি কিন্তু আবদিয়াকে তার কাছে নিতে চেয়েছিল শুরুতে শুরুতে। তো এখন মিম নিজেই সানির কাছে এই অফার নিয়ে যাবে যে তার মেয়ে যেন সে ফিরিয়ে নেয়, কারণ আবদিয়াকে সে আর কোনোভাবে রাখতে পারছে না। এখন সানি যদি রাজি হয়ে যায়, আচ্ছা আমি আমার মেয়েকে নিয়ে যাব, তাহলে অতি সত্বর আপনারা হয়তো দেখতে পারবেন আবদি এখন সানির কাছে থাকে। কিন্তু যতটুকু সব কিছু মিলে ওভারঅল খবর পাওয়া গিয়েছে, সানিরাতে কতটুকু রাজি হবে এটা আসলে এখন মানে অনেক বড় দায়, কারণ সানিও কিন্তু এখন একটা সংসার করছে, তারও একটা বউ আছে, তারও একটা সন্তান হবে। তো এই অবস্থায় সানি আসলে কি আবদিকে তার কাছে রাখবে কি রাখবে না, এটাও এখন একটা দেখার বিষয়। বাট দিন শেষে ঘুরে ফিরে খেলে প্রশ্ন তার একটাই, কেউ যদি আবদিয়াকে না রাখে তাহলে আবদিয়া যাবে কই, আবদির ভবিষ্যৎটা কই, আবদিয়া কার কাছে থাকবে? সানি তার মতো সংসার করছে, তার বউ আছে, তার বাচ্চা আছে। মিম তার মতো সংসার করছে, তার জামাই আছে, বাচ্চা আছে। তাহলে আবদিয়া কি দোষটা করেছে? আবদিয়াকে কেন আপনারা জন্ম দিলেন? কেন আপনাদের সামান্যতম কিছু সময় সুখের জন্য আপনাদের একটা সন্তানের জীবনটা নষ্ট করে দিলেন? যেহেতু জানেন যে আপনি সন্তান পালন করতে পারবেন না, আপনি একজন আদর্শ মা নন, আপনি স্বার্থপর মা, স্বার্থান্বেষী মা, তাহলে সেক্ষেত্রে সন্তানটাকে পেটে গর্ভে থাকা অবস্থায় নষ্ট করে ফেলতেন। তাহলে এই দিন শেষে এই এত কষ্ট আবদিয়াকে এখন করা লাগতো না। চিন্তা করবেন না, আবদিয়া সময়ের সাথে সাথে বড় হচ্ছে, তার বুদ্ধি বিকাশ হচ্ছে, সে ডেভেলপ হচ্ছে। ভবিষ্যতে আবদিয়া তার সমস্ত কুকর্ম দেখতে পারবে। যদি একসাথে থাকছে, আবদি অবশ্যই ভিডিওগুলো দেখবে, সব সত্য জানবে। একটা সময় গিয়ে সে নিজে কিন্তু তার মার মুখে গিয়ে থুতু দিয়ে আসবে। আর যদি নাও থুতু দেয়, আমি শিওর আবদিয়া এরকম মেয়ে হবে, সে তার মাকে গিয়ে দুই তালে দূরে চটকনা মেরে আসবে যে তোর মতো মামা লাগবে না। সে সময় খুব শীঘ্রই আসবে। আর শুধু আবদিয়া না দর্শক, সেম ঘটনা ঘটবে তিশার সাথেও। তাবিয়া কিন্তু তিশাটা শিক্ষা পাবে, তান কিন্তু তিশাটা শিক্ষা পাবে। তান কিন্তু তিশার সাথে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলে, দেখবেন তান কিন্তু তিশার আশপাশেও ঘেঁষে না। তাবিয়া বাচ্চা মানুষ, মা মা করে, বাট ভবিষ্যৎ আসুক, দেখবেন অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু বদলে যাবে। আজকের বাদশা কালকের ফকির, এটা কিন্তু এমনি এমনি মানুষ বলে না। সময়ের সাথে সাথে মানুষ সব কিছু প্রমাণ পেয়ে যাবে। তো এবারে দর্শক সব কিছু যদি বলতে চাই ওভারঅল, যে এখন আমার কাছে সর্বশেষ ইনফরমেশনটা এসেছে, খুব বলতে পারেন তাজা খবর বা গরম খবর বা একদম আপডেট নিউজ। গতকালকে যে তিশা, মিম, বাবু এবং বাপ্পি সবাই যে পুরান ঢাকায় গিয়েছিল ইনভাইটেশনে, সেটা শুধু ইনভাইট খেতে যায়নি, এই ইনভাইট খেতে যাওয়ার পেছনে পুরান ঢাকায় তারা গিয়েছে। পুরান ঢাকায় যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল আসলে সানির সাথে একটা কোরিলেশন আনতে চেয়েছিলাম, সানির সাথে দেখা সাক্ষাৎ করে যেন আবদিকে তারা দিয়ে আসতে পারে। এখন এই জায়গাটাতেই একটা সন্দিহান বা একটা প্রশ্ন চলে আসে, কারণ আমি কিন্তু মোটামুটি যে সমস্ত জায়গা থেকে সোর্স থেকে পেয়েছি, এটা সর্বশেষ ঘটনা। বাট আসলে তারা কতটুকু কী কথা বলে সেটা তারাই ভালো জানে। বাট একটা জিনিস আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিতে চাই, 100% কনফার্ম করে বলে দিতে চাই একটা কথা, গতকালকে যে মিম, তিশা, বাবু, বাপ্পি তারা পুরান ঢাকায় একটা বাড়িতে আতিথেয়তা নিতে গিয়েছিল, ইনভাইটেশনের জন্য খেতে গিয়েছিল, সেটা শুধু ইনভাইটেশন খেতে যায়নি, তাদের পেছনে সানির সাথে একটা কোরিলেশন এই পুরান ঢাকায় যাওয়ার পেছনে অবশ্যই আছে। আমি এটা কনফার্ম করে আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক, এটা অদূর ভবিষ্যতে আপনারা অবশ্যই প্রমাণ সহকারে জানতে পারবেন। সেদিন আমি আপনাদেরকে এই দিনের কথা আবার মনে করিয়ে দিব। অতদিন পর্যন্ত দর্শক মানে সবাই একটু অপেক্ষা করবেন। তো এই ছিল দর্শক আমার আজকে এই ভিডিও, আজ বিষয়তে বাড়াচ্ছি না। এবং আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমাকে কিন্তু মাঝখানে অনেক কিছু জানিয়েছিলেন। সো আপনাদের যদি দর্শক কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার থাকে যার ভিত্তিতে আমি ভিডিও মেক করবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আপনাদের সেই ভিডিওগুলো যদি অথেন্টিক হয়, আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও মেক করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।